নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। আম, আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে বাংলাদেশে ইলেকশন এবং তার পরবর্তী যে গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছে তার একটি আভাস নিয়ে আমার অ্যানালিসিস। তো প্রথমেই কনগ্রাচুলেশন বাংলাদেশ বিএনপি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি কে তারা ব্যাপক মোর দ্যান টু থার্ড মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় আসছে, বিএনপি এবং তাদের জোট। এখনো পর্যন্ত যেই রেজাল্ট পাওয়া গেছে তাতে আউট অফ 300 বিএনপি এবং বিএনপি জোট তারা পেয়েছে 208, এবং জামায়াত ইসলামী এবং 11 দল মানে সহ তারা পেয়েছে 76 বা 77টা সিট। তার মধ্যে 6টা সিট পেয়েছে এনসিপি, যারা যারা অ্যাকচুয়ালি ইউনিসের দল, মেটিকুলাস ডিজাইনের অংশগত, যারা এই লাস্ট দেড় বছর ধরে বাংলাদেশের যত রকমের সন্ত্রাস, মব ভায়োলেন্স, মব জাস্টিস, চাঁদাবাজি সব করে গেছিল, তারা শেষ পর্যন্ত যখন বুঝতে পারলো যে তাদের এককভাবে কোনো আদৌ একটা সিট পাবে কিনা, তো তারপরে তারা যথাযোগ্য তাদের জাদ ভাই জামায়াতের সাথে হাত মেলায়, এবং তারা তারা ক্ষমতায় আসার জন্য একটা নীল নকশা যদিও করেছিল, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনগণ, যারা মুক্তিযোদ্ধার পক্ষের বা যারা জামায়াতের উগ্র সাম্প্রদায়িকতার বিরোধিতা হয়তো বা মুখে না বললেও তারা তাদের আচার আচরণে কিছুটা হলেও বিরোধ করে, তো তাদের শেষ চেষ্টায় এই জামায়াত ইউনিসের মেটিকুলাস ডিজাইনের অন্তর্গত এই ত্রয়োদশ ইলেকশনটি ভোট রিগিং করেও তারা জিততে পারেনি। এই ইলেকশন জেতার জন্য জামায়াত এবং পাকিস্তানপন্থীরা, কারণ জামায়াত ইজ টোটালি ব্যাকড বাই পাকিস্তান, চায়না এবং couple of Middle Eastern countries like Turkey, Saudi Arabia এবং সাম পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রিজ। তো যাই হোক, যেটি বলছি, তো জামায়াত প্রচণ্ড পরিমাণে লাস্ট দেড় বছর বা এক বছর, আম, নয় 9 মাস, এই যে ক্ষমতা, 8-9 মাসের যে ক্ষমতা, সেই 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 ইউনুসের ক্ষমতা টাইমে জামায়াত যেটা করার চেষ্টা করেছে, যে জামায়াত যেই বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার আছে, যারা কন্ট্রোল করে, সেই সেনাবাহিনী ছিল বা পুলিশ বাহিনী পুরো ধ্বংস করে দিয়েছে। পুলিশের বিফোর ইলেকশন আমি একটি ভিডিওতে বলেছিলাম, যেখানে আমি অনুরোধ করেছিলাম যে বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদের পরিবার বা মুক্তিযোদ্ধা মতাদর্শের লোকদের উচিত ভোট বয়কট অথবা বিএনপিকে ভোট দেওয়া, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে। যদিও বিএনপি, আমরা জানি 2001-এ জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় এসেছিল, হাসিনাকে পরাজিত করেছিল, বা তার আগে জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, এগুলো সবই জানি। কিন্তু তারপরেও ওই মন্দের ভালো, ওই হিসাবেই আমার অনুরোধ ছিল বাংলাদেশিদের কাছে যে তারা যেন বিএনপিকে দলমত নির্বিশেষে বিএনপিকে ভোট দেয়। তো যাই হোক, জামায়াত ইউনুসের শত মেটিকুলাস ডিজাইন বা ভোট চুরি জালিয়াতির পরেও বিএনপি শেষ পর্যন্ত ক্ষমতায় আসতে চলছে, এবং যে মুহূর্তে ভিডিওটি আমি করছি, হয়তো বা আর 1-2 দিনের মধ্যে, আমি যতদূর জানতে পারছি, যে মোস্ট লাইকলি 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন হয়তো বা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং জোট তারা
তারা বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছেন। কনগ্রাচুলেশন টু তারেক রহমান। আম, দেখুন, লাস্ট 1.5 বছর এর একটু বেশি সময় ডিউরিং দ্য টেনিওর অফ ইউনুস প্রশাসন এবং আম, তার মেটিকুলাস ডিজাইনের অন্তর্গত ছাত্র জনতা এবং সেই সাথে জামায়াতের ছায়াসঙ্গী হওয়া যে তার উপদেষ্টাগুলো ছিল, তাদের মাধ্যমে এই যে গভর্নমেন্ট একটা চলেছিল, সেই গভর্নমেন্টের একটাই নীতি ছিল, যদি আমি যতটুকু বুঝি হাই লেভেল অনুযায়ী, সেটি হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উগড়ে দাও, অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট উগড়ে দিয়ে যতটা এনক্যাশ করা যায়, যেটা হচ্ছে জামায়াতের অ্যাকচুয়াল নীতি। এবং ইলেকশনের ঠিক আগে 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 জামায়াতের আমিরের মুখ থেকে যে কদর্য কথা শোনা গেছে যে বাংলাদেশে যে সমস্ত মহিলারা চাকরি করে তারা সবাই বেশ্যাবৃত্তি করে। তারা, তার মানে কি, যেই মহিলাটি ব্যাংকের ম্যানেজার, বা যেই মহিলাটি আইটি সেক্টরে কাজ করে, যেই মহিলাটি ডক্টর, যেই মহিলাটি পুলিশে রয়েছে, মিলিটারিতে রয়েছে, বা জাজ, ডিস্ট্রিক্ট জাজ, তারা সবাই বেশ্যাবৃত্তি করে। এই হচ্ছে জামায়াতের যে আমির, তার বক্তব্য ছিল। তো বুঝতেই পারছেন যে তারা কতটা হার্ড লাইন সেন্ট্রিক, এবং এই ক্ষেত্রে যে তারা লাস্ট 1.5 বছর ধরে কোনো বাংলাদেশের যে শিল্প, কৃষ্টি, সংস্কৃতি, স্থাপত্য সমস্ত ধ্বংস করার যাই কৌশল থাকুক সব কিছুই তারা করেছে। তার ফলশ্রুতিতে তারা 21শে ফেব্রুয়ারি বা 1লা বৈশাখ এগুলোকে, এই সমস্ত ছুটিগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে, বা এই সময় যত অনুষ্ঠান আদি এগুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিরোধ ছিল। বাট সব থেকে বড় যে প্রতিরোধটা, সেটি তারা গড়ে নিল নিঃশব্দে, যেটাকে আমরা বলি সাইলেন্ট রেভলিউশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এবং তারা তারা যেহেতু আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করতে পারেনি, তার জন্য তারা বেছে নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোটকে। নাও এখন কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু লাস্ট 1.5 বছর বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, তাদের মেইন যেই নীতি ছিল সেটি ছিল অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু, এরকম স্পেসিফিকভাবে আমি যদি জিওপলিটিক্সের অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে তাদের পুরো প্রিন্সিপালটাই ছিল অ্যান্টি ইন্ডিয়া। নাও তারেক রহমান 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় থাকার সময় তার যে কৃতকর্ম, সেগুলো আমরা কেউই ভুলিনি। লাইক হাওয়া ভবন, যে প্যারালাল গভর্নমেন্ট হাওয়া ভবনের থ্রুতে সে চালাতো, বা সেখানে যেরকম বিএনপি বা অন্যান্যরা যারা বলেন যে শেখ হাসিনার আমলে যেরকম টর্চার করা হতো, যে ছিল, সিমিলারলি হাওয়া ভবন থেকে কি হতো সেটা আমরা সবাই জানি। এবং এটাও কেউ অস্বীকার করতে পারবে না যে 10টা অস্ত্র কিভাবে তারা পাচার করতে চাচ্ছিলেন, যেই নাশকতাটা উত্তর পূর্ব ভারতে এই অস্ত্রগুলো গেলে আরও বেশিভাবে হতো। সেই সাথে এটাও কেউ ভুলে যায়নি 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং একই সাথে বাংলাদেশে 64 জেলার মধ্যে 63টা জেলায় একই সাথে বোমা বিস্ফোরণ হয়েছে, সেটাও কেউ ভুলে যায়নি ডিউরিং বিএনপির 2001 থেকে 2006 টেনিয়ারে। তথাপি আশা করা যাচ্ছে, যেহেতু তারেক রহমান লাস্ট 18 বছর এক্সাইলে ছিলেন, হাসিনার পুরোটা সময় বা তার আগে থেকেই তিনি এক্সাইলে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, এবং হয়তো বা এখন যেই তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি, যিনি তার মারা যাওয়ার কিছুদিন আগেই এলেন, এবং এবং তার মায়ের মৃত্যুটাও কিন্তু একটা সহানুভূতি বিএনপির এই বিপুল ল্যান্ডস্লাইডের
ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে। সেই সাথে আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক আছে, কারণ আমি বারবারই বলি যে আমার যতটুকু নলেজ আছে বাংলাদেশের দুটো ভোট গোষ্ঠী, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। আর জিও পলিটিক্সের ভাষায় যদি বলতে হয়, একটা হচ্ছে প্রো ইন্ডিয়ান, একটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান বা প্রো পাকিস্তান। সো সো সেই নিরিখে যদি আমি বিচার করি, আওয়ামী লীগের যে ভোট, আওয়ামী লীগের আপনারা জানেন যে আওয়ামী লীগ এই ইলেকশনে দাঁড়াতে পারেনি, তাদেরকে জোর জবরদস্তি করে এই জামায়াত ইলেকশনের থেকে ইউনুসের জামায়াত ইউনুস এনসিপির মেটিকুলাস ডিজাইনের ফলবশত হয়ে আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মীরা যারা দেশের মধ্যে আছে তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে, বা তারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের সম্মুখ রাজনীতি করার, মিটিং মিছিল করার কোনো অধিকার নেই, সব কিছু থেকে বঞ্চিত। সো তথাপি আওয়ামী লীগের যে মোরারলেস 38 to 40% যে ভোট, যে ব্যাংকটা, তার একটা তো সেই ভোট ব্যাংকের একটা মেজরিটি চাঙ্ক তো বাংলাদেশে আছে, এবং তাদের মধ্যে হয়তো বা অনেকেই হাসিনার কথা অনুযায়ী ভোট বয়কট করেছে, কিন্তু তারপরেও কিছু একটা বেশ মেজরিটি চান তারা কিন্তু একেবারে মানে ওয়ান স্টপ হিসাবে বিএনপিকে ভোট দিয়েছেন। কারণ তারা অ্যাটলিস্ট বিএনপিকে কিছুটা হলেও বেটার অপশান ভেবে নিচ্ছেন কম্পেয়ার টু জামায়াত। কারণ জামায়াত যদি বললামই তো যে যেই দলের সুপ্রিম লিডার যদি এরকম বলে থাকে যে যে সমস্ত মহিলারা কাজ করে তারা সবাই বেশ্যা, তো এই যদি দোজ অল উমেন্স হু ওয়ার্কড হু আর ওয়ার্কিং অল আর প্রস্টিটিউট, এই যদি কোনো পার্টির পার্টির ইয়ে থাকে, মানে প্রধানের যদি এই যদি তার অ্যাটিটিউড থাকে, তাহলে বুঝতেই পারছেন যে তাদের ইয়েটা কতটা এক্সট্রিম ভিউ রাখে। তারপরে যেরকম ইলেকশনের ঠিক কয়েকদিন আগেই জামায়াতের সেই প্রধানই বলল যে আমাদের পার্টিকে যারা হোল ফ্যামিলি হিসাবে ইয়ে করবে তারা বেহেস্তে যেতে পারবে। মানে ইটস কাইন্ড অফ লাইক if entire family as a pocket, if you can cast a vote to Jamaat Islami, you will be for sure you will be going to heaven after your death. So এইটা যদি কারোর অ্যাটিটিউড থাকে, এইটা যদি কোনো পার্টির অ্যাটিটিউড থাকে, তাহলে বুঝতেই পারছেন যে দেশের সর্বনাশ হতে খুব একটা, বা সেই সোসাইটির সর্বনাশ হতে খুব একটা বাকি থাকবে না। তো যাই হোক, বাংলাদেশের এই কিছুটা হলেও মানুষ শেষ মুহূর্তে এসে বুঝতে পেরে তারা যে জামায়াতকে বিমুখ রেখেছে, যদিও জামায়াত তাদের সর্বোচ্চ আসন এইবার পেয়েছে। জামায়াত জোট অ্যাজ আ হোল যে আমি বলেছি ৭৭টি ৭৬ বা ৭৭টি পেয়েছে, এবং তার মধ্যে জামায়াত প্রায় 65+ ভোট এমপি সিট নিজেরা পেয়েছে। তো এটা এটা একটা অ্যালার্মিং, অবশ্যই অ্যালার্মিং। আরও অ্যালার্মিং, এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও আসবে যে কেন আরও বেশি অ্যালার্মিং ভারতের জন্য। কারণ জামায়াতের যে মেইন যেই জায়গাগুলোতে বা ডিস্ট্রিক্টগুলোতে বাংলাদেশে জিতেছে, সেগুলো কিন্তু মোরারলেস বর্ডার ডিস্ট্রিক্ট, বাংলাদেশের বর্ডার ডিস্ট্রিক্ট। এবং আমি যদি এমফাসাইজ করি, আউট অফ 65-66 যে কটা জামায়াত পেয়েছে, তার মধ্যে মেজরিটি চাঙ্ক, I think 97 to 98% সিট জামায়াত পেয়েছে জাস্ট ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ঘেঁষা। সো কাজেই এটা সত্যি কথা বলতে এটা রিয়েলি অ্যালার্মিং। এই নিয়ে আমার একটা ভিডিও আসবে পরবর্তীতে, যে কেন অ্যালার্মিং, কেন থ্রেট টু জামায়াতের এই বাড়বাড়ন্তি থ্রেট টু ইন্ডিয়ান সিকিউরিটি, থ্রেট টু ওয়েস্ট বেঙ্গল আমি স্পেসিফাই করছি ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের যে আপকামিং ইলেকশনের জন্য এই জয়, জামায়াতের এই জয় যে কতটা গুরুত্বপূর্ণ, এবং
কি করা উচিত ওয়েস্ট বেঙ্গলের মেজরিটি হিন্দু সব নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আসবে, সেই ভিডিওতে একটা বা একাধিক ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি বলবো। তো যাই হোক, এই জয়ের পরে ইন্ডিয়ার তরফ থেকে নরেন্দ্র মোদী টুইট করে কনগ্রাচুলেশন জানিয়েছে, এবং আমি যতটুকু শুনেছি নরেন্দ্র মোদী নাকি তারেক রহমানকে ফোনও করেছেন। তো নরেন্দ্র মোদী টুইটে কি করেছিলেন, আমি সেই টুইটটি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো নরেন্দ্র মোদী লিখছেন, I convey my warm congratulations to Mr. Tarek Rahman on leading BNP to a decisive victory in parliamentary election in Bangladesh. This victory shows the trust of people of Bangladesh in your leadership. Obviously, well said. India will continue to stand in support of a democratic, progressive, and inclusive Bangladesh. Mark that three words. India will continue to stand in support of democratic, progressive, and inclusive Bangladesh. I look forward to working with you to strengthen our multifaceted relations and advance our common development goal. Well said. নরেন্দ্র মোদী একজন যোগ্য নেতা হিসাবে খুব সুন্দরভাবে, এবং দেখুন, দিস ইজ কল্ড দ্য ওয়েল এস্টাবলিশড ডেমোক্রেসি। ইন্ডিয়া শুধু ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি না, তারা যে ডেমোক্রেটিক ভ্যালু রাখে, যেরকম দেখুন লাস্ট যে 1.5 বছর ইন্ডিয়ার সাথে যে টানাপোড়েন ছিল, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের সেই ইনভলভমেন্ট তারা করেনি, বিকজ ইউনুস ওয়াজ সিলেক্টেড, নট দ্য ইলেক্টেড। ওকে, সো ইউনুসকে কোনো একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট হয়ে ইউনুসকে ওখানে বসানো হয়েছিল, অ্যান্ড হি ওয়াজ কাইন্ড অফ পাপেট অফ মাল্টিপল স্টেক হোল্ডার, মাল্টিপল নেশনস। সো সেই কারণেই বিজেপি গভর্নমেন্ট কিন্তু চাইলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু তারা ডাইরেক্ট নেগোসিয়েশন করতে আগ্রহী ছিল না, বিকজ দে ওয়ার নট দ্য ইলেক্টেড গভর্নমেন্ট। নাও তারেক রহমান অতীতে তার কি ছিল সবই আমরা জানি, কিন্তু লেটস হোপ ফর দ্য বেস্ট। হোপফুলি তারেক রহমান this time will be more matured politician. He will definitely realize যে দেখুন, you can do whatever you can, but you cannot change your neighbor. Okay, and যেখানে বাংলাদেশ যার 3টে দিকই ইন্ডিয়া দিয়ে ঘেরা আর একদিকে সমুদ্র, সেখানে খুবই টাফ বাংলাদেশের মতো একটা কান্ট্রিকে সার্ভাইভ করার জন্য, যেহেতু ইন্ডিয়া ইজ আ big country, and not only big country, India is one of the strongest economic and strongest military nation. Okay, they are the fourth largest economy in the world, and very soon they will become the third largest economy in the world. At the same time, India is fourth largest or strongest military power, superpower in the world. তো এইগুলো চিন্তা ভাবনা করলে কিন্তু ইন্ডিয়াকে তারেকের উচিত যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখা। তো এই ইলেকশনে এবং ইলেকশনের আগে এবং বিগত 1.5 বছর তারেক রহমান যদিও লন্ডনে ছিলেন, কিন্তু তিনি অবশ্যই সব কিছু অবগত আছেন। এই 1.5 বছর কিন্তু বিএনপির একটা গ্রুপ কিন্তু চাঁদাবাজি যথেষ্টই করে গেছে, বা অত্যাচার যে সমস্ত এনসিপি করেছে বা জামায়াত করেছে তার সাথে সামঞ্জস্য রেখে বিএনপিও কিন্তু করেছে। কারণ আপনারা জানেন মাঠে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না। তো এই বিষয়ে আমি একটু বিএনপি থেকে বেরিয়ে আসা বিএনপি তাকে বহিষ্কার করেছে, তারেক রহমান বহিষ্কার করেছে আই থিঙ্ক অ্যাডভোকেট রুমান ফারহানা, যিনি স্বতন্ত্র হিসাবে জিতেছেন, এবং জেতার পরে তিনি এক সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন। একটু ছোট্ট করে শুনে নেই
তারপরে আমার লাস্ট সেগমেন্টে আরেকবার ইন্ডিয়া প্রসঙ্গ আসবো, এই জয় কী হওয়া উচিত হবে বা কী রিলেশনশিপ হবে সেটি নিয়ে আরেকবার ফাইনাল একটা টাচ দেব। তো এটি আগে শুনে নিই কে অ্যাডভোকেট রুমেন ফারহানা কি বলেছেন। যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো। মানে আমার দল তো মন্ত্রিত্ব আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, কারণ আমার দল না। আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের। যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। শুনুন, হ্যাঁ, আওয়ামী সো লীগের রিগিং ছায়া যে তো হয়েছে সেটা কিছু কিছু বিএনপির এখনই দেখতে পাচ্ছি। এক্স বিএনপির বিএনপির পদ যে থাকবে তারা। আমি স্বতন্ত্র তাদের হিসাবে কাছে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে জয়ী হয়েছে তারা যদি সেই এতটা বলছেন। কদর্য আচরণ না করতো, তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে। তো শুনতে পারলেন যে যে কি রুমেন ফারহানা বললেন। তো এই আর কি। সো বিএনপি কি আবার তাদের যে অ্যাকচুয়াল ক্যারেক্টার সেটি দেখাতে শুরু করবে, না নতুন রাজনীতির দিশা দেখাবে তারেক রহমান? এবং তখন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া থাকলেও তারেক রহমান কিন্তু প্যারালাল গভর্নমেন্ট হাওয়া ভবন থেকে চালাতো। হয়তো বা এক্ষেত্রে এখন আর খালেদা জিয়া নেই, জীবিত নেই। সো তারেক রহমানই অল ইন অল, তার ছোট ভাইও নেই, কোকো সে মারা গেছে আরও আগে। কিন্তু জানি না, হয়তো বা তারেক রহমানের জায়গা তার মেয়ে আবার না নিয়ে নেন, তিনি আবার কোনো একটা মহল থেকে প্যারালাল গভর্নমেন্ট শুরু করে কিনা, সেটিও একটা কোয়েশ্চেন থাকবে। তো যাই হোক, আমাদের অবজারভেশন থাকবে, আমরা অবজার্ভ করব কোন দিকে বাংলাদেশ ধাবিত হয়। তারপরেও বলতে হয় যে মন্দের ভালো, অ্যাটলিস্ট জামায়াতকে তো রোখা গেছে, অ্যাটলিস্ট অ্যান্টি ইন্ডিয়া সেই নিরেখে গভর্নমেন্ট তৈরি হয়নি। তো যাই হোক, এই বিষয়ে ওয়ান অফ দ্য এক্স ইন্ডিয়ান ডিপ্লোম্যাট ইনি ইনি বলছেন কিছু, তো একটু শুনে নেই, তারপরে আসছি ফাইনাল থট। We all know that the election was not an inclusive election, and Okay. also recorded what Sheikh Hasina has said. So banning a democratic party like the Awami League is certainly not contributed to the election. But we have to understand that the reason why, first of all, Mohammed Yunus as interim chief was backed by the Jamaat-e-Islami, who Okay, was backed by শুনতে পেরেছি। Pakistan and backed by the Western powers. So the Jamaat-e-Islami banned the Awami League in order to give themselves a greater Got it. chance for being elected. They know that at the grassroots level in Bangladesh, there are two cadre-based organizations, the Awami League and the Jamaat-e-Islami. So this, the biggest factor, the biggest push factor in these elections has been the Jamaat-e-Islami. The Jamaat-e-Islami has changed the entire judiciary of Bangladesh to bring in Jamaat people. The যেটা আমি আগে bureaucracy, বললাম ভিডিওর the শুরুতে, media, the universities, the academicians, everything has been changed to suit পুলিশ, the Jamaat-e-Islami. And they মিলিটারি, were counting এভরিওয়্যার। with the a massive vote in their favor. We also know that the US had declared themselves in favor of Jamaat-e-Islami. There was this famous transcript of an American diplomat say, discussions with Bangladeshi journalists, which came in the Washington Post, etc. That was just seen as a stamp of approval by the US for Jamaat-e-Islami. Now, the Jamaat-e-Islami and its highly radicalized vote, its highly extremist posture, the Amir of Jamaat-e-Islami making those very derogatory comments against women just যেটা আমি 2 or 3 বললাম, days before the election. We know what the Jamaat-e-Islami stood for. women if So they I are see working this vote women first can and be foremost considered as as a a prostitute. vote against the Jamaat-e-Islami, as a vote against the fundamentalist and extremist position that the Jamaat-e-Islami has been taking all these 18 months, and a vote against what even the regime of Mohammed Yunus, backed by the Jamaat-e-Islami, stood for. His anti-Indianism, his disrupting the economic fabric of the cooperation between India and Bangladesh, which was a win-win situation for both countries. But the disruption of this cooperation led to a complete downturn in the Bangladesh economy.
high inflation, etc. Absolutely. So I think that the vote for the BNP is a very big vote in favor of restoring democracy in Bangladesh. I would congratulate Prime Minister Tariq Rahman and really look forward to him restoring democracy fully in Bangladesh, including lifting the ban But the on. question still remains, Veena. So, Shunan, so restoring democracy in Bangladesh and also restoring relationship with India, that's necessary and that's need of the hour. তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে যে প্রথমে যেই জিনিসটা করা খুব জরুরি সেটা হচ্ছে রিস্টোর ল অ্যান্ড অর্ডার। এই গভর্নমেন্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট শপথ নেওয়ার পরে কোনো মতেই যেন উচিত না হয় যে যেই লাস্ট 1.5 বছরে যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটছিল ছলে বলে কৌশলে হঠাৎ কারোর মনে হলো একটা মব জাস্টিসের নামে একটা ভুল কথা কারোর সম্বন্ধে বলেছে বা কোনো একটা পার্টিকুলার ইয়ার সম্বন্ধে বলেছে সোশ্যাল মিডিয়াতে এইরকম বক্তব্য দিয়ে যে স্ট্রিটে তাকে মব ভায়োলেন্সের শিকার হতে হয়েছে, মারা হয়েছে বা কোনো কারণ ছাড়া তাকে জেলে করা হয়েছে, এই জিনিসগুলো যাতে না হয় এটি। সেই সাথে তারেক রহমানের কাছে আরেকটা যেটি দাবি আমি বলবো সেটি হচ্ছে কি করে তিনি এই যে 1.5 বছর যে মাইনরিটি গ্রুপ বা স্পেসিফিক্যালি হিন্দুদের যে কিভাবে আস্থাভাজন তিনি হতে পারবেন, কি করে হিন্দুদেরকে তিনি কনফিডেন্সে নিয়ে আসতে পারবেন যে তারা দে আর অলসো দ্য সিটিজেন of that land. They should have the same privilege what Tariq Rahman or Sheikh Hasina or XYZ, any person in Bangladesh have. So এই জিনিসগুলো তারেক রহমানের উচিত করা। সো দুটো না তিনটে জিনিস। প্রথমটি হচ্ছে যে রিস্টোর ল অ্যান্ড অর্ডার, bring the justice. The second thing হচ্ছে take minority, especially Hindus in his confidence. And number 3 should be restore economy. দেখুন লাস্ট 1.5 বছরে ইকোনমি বাংলাদেশের ধ্বংস হয়ে গেছে। যেখানে শেখ হাসিনার আমলে ডিউরিং কোভিড পিরিয়ড অলমোস্ট 9-10% কাছাকাছি জিডিপি গ্রোথ ছিল, সেখানে নাও ইটস আ নেগেটিভ জিডিপি। সো তারেক রহমান হ্যাজ টু অ্যাড্রেস দোজ থিং। ওকে, আরেকটা জিনিস যেটা তারেক রহমানের উচিত, বিকজ তিনি জিয়াউর রহমানের পুত্র বলে, যেহেতু জিয়াউর রহমান তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কাজে একজন স্বাধীনতা সংগ্রামীর সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার যেটা করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বিকৃতি যেন না হয়। এই ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অন্তর্গত এই নাহিদ সাদ্দিসের মতো এনসিপির উশৃঙ্খল ছাত্র বাহিনী, এরা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা 32-এর ধানমন্ডির ধ্বংস বা অন্যান্য আমাদের জাদুঘর, বাংলাদেশের জাদুঘর বা বিভিন্ন স্থাপত্য শিল্পকলাকে যে ধ্বংস করেছে, যার ফলশ্রুতিতে এক্সট্রিম ভিউ এর লোকের, উগ্রপন্থী আলার লোকের মেন্টালিটি, উগ্রপন্থর সহানুভূতিশীল মেন্টালিটির লোকের উত্থান হয়েছে। এই গ্রুপটাকে দমাতে হবে। যত কঠোর হস্তে তিনি দমাতে পারবেন তত তার জন্য কিন্তু ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে। দেখুন হাসিনার মতো লোক যদি এত উন্নয়ন করেও যদি তাকে এইভাবে পতন হতে হয়েছিল, তার একটা বড় কিন্তু হাসিনা ক্ষমতায় থাকার জন্য কম্প্রোমাইজ করেছিল হেফাজতে ইসলামের মতো ইসলামিক পার্টির সাথে। কাজে তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে যে নীতি নৈতিকতার বিসর্জন না দিয়ে আপনি অবশ্যই জামায়াতের এই নোংরামিটাকে রুখবেন। ঠিক আছে, আপনি হয়তো বা ইলেকশনের পরে আপনার
জেস্চার হিসাবে আপনি হয়তোবা তাদের সাথে সাক্ষাৎ করেছেন। আমি দেখলাম আজকে এনসিপি নাহিদ ইসলামের বাড়ি তে তারেক রহমান গেছেন, সেখানে সৌজন্য সাক্ষাৎকার করেছেন। অ্যান্ড ইভেন জামায়াতের আমিরের বাড়িতে গেছেন, সৌজন্য সাক্ষাৎকার করেছেন, হয়তোবা গুড জেস্চার, ওকে? কিন্তু জেস্চারটি কিন্তু আপনাকে সমাজের সমস্ত যে ডিফারেন্ট কমিউনিটি রয়েছে, তার মধ্যে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, উপজাতি সম্প্রদায় রয়েছে, খ্রিস্টান রয়েছে, সমস্ত কমিউনিটির সাথে কিন্তু করতে হবে। এই এই যে 1.5 বছরে যারা আওয়ামী লীগের আওয়ামী লীগকে স্রেফ ভোট দেওয়ার জন্য যারা অত্যাচারিত হয়েছে, যেই সমস্ত হিন্দু শিক্ষকদেরকে জোর জবরদস্তি করে লাঞ্ছনার সহিত বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের পুনর্বাসনের কথা ভাবুন, তাদেরকে কনফিডেন্সে নিয়ে আসুন, তাদের জন্য একটা ইউনিক পরিবেশ, একটি লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করুন, যাতে তারা যোগ্য হলে তারা যেন তাদের যোগ্যতার সম্মান পায়। তো যাই হোক, ভিডিওটি আমি আর বেশি বড় করলাম না। আশা রাখছি, লেটস হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড এগেইন কনগ্রাচুলেশন টু বিএনপি and Mr. Tariq Rahman to leading from the front and becoming the next Prime Minister of Bangladesh. Hopefully, this is going to be the new beginning, not only new beginning for the Bangladesh, new beginning for the new relationship between India and Bangladesh, since both the nations are neighbor to each other, and also without India, Bangladesh economy cannot survive, cannot sustain. So এই সমস্ত কারণে আশা করি ইন্ডিয়ার সাথে একটি খুব সুন্দর একটা সম্পর্ক, জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে সম্পর্কটি যেটি নষ্ট হয়ে গেছিল এই ইউনুসের মেটিকুলাস ডিজাইনের কারণে, এই ইউনুস জামায়াতের কারণে, সেটি যেন আবার পুনরুত্থান করতে পারে, সেটি আশা থাকবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আবারও বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধার পক্ষের লোকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, যে আপনাদের কারণেই কিন্তু অ্যাটলিস্ট জামায়াতকে এইবার রোখা গেছে, নয়তো কিন্তু বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।